আব্বু, আমি যদি তোমার সিদ্ধান্তের বাইরে গিয়ে পরশ শিকদারকে বিয়ে করি, তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে? আমার সাথে কি আর কখনো কথা বলবে না? মায়ের সাথেও কি সম্পর্ক নষ্ট করে দেবে? আবারও কি সেই গত 19 বছরের শামসুল সর্দারের রূপ নেবে, যখন মানুষ জানতই না শামসুল সর্দারের ছেলের সাথে সাথে আরও 2টা মেয়েও আছে? শামসুল এবারেরও নীরব, শক্ত চোখে তাকিয়ে রইল জানালার দিকে। স্পর্শী বেশ কিছুক্ষণ মুখপানে তাকিয়ে রইল উত্তরের আশায়, কিন্তু এ পর্যায়েও ব্যর্থ হলো। আলগোছে পা গুছিয়ে বিছানা থেকে নামলো। এরপর রুম ত্যাগ করার প্রয়াস করে 2 কদম পিছিয়েও আবার থামলো। পিছু ফিরে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি সারা রাত ভেবে আমাকে কাল সকালে উত্তর জানিও। আসলে আমি তো কারো কাছ থেকে কখনো কিছু আশা করে বসে থাকিনি। যেহেতু তুমি একটু বেশি স্পেশাল, তাই আশা করে বসে থাকতেও পারি। দেখা গেল বিয়ের পর ভাবলাম যে 2-4 মাস গেলে বাবা এমনিতেও তার স্পর্শিয়ার সাথে কথা না বলে থাকতে পারবে না, কিন্তু বাস্তবে দেখলাম তুমি কথা বললে না। তখন একটু বেশি হতাশ হব কিনা তাই বলছিলাম। আগে ভাগে জানিয়ে দিলে এই আশাটা আর করতাম না। আসছি। বসন্তের মাঝামাঝি। সময়টা তখন ভোর। সূর্যি মামা প্রকাশ পেয়েছে বেশিক্ষণ হয়নি। কাছে কাছে নতুন সতেজ স্বচ্ছ পাতা জন্মানো প্রকৃতিটা সদ্য উদয় হওয়া সূর্যের আলোয় চমৎকার দেখাচ্ছে। এমনই এক চমৎকার সকালে চমৎকার একটা ঘটনা ঘটল। গেটের দারোয়ান হতবাক হয়ে তাকিয়ে রইল মেইন রোডে সাইড করা গাড়িটার দিকে। এরপর হতভম্ব হয়ে পেছনের দিকে ছুটল। সদর দরজার সামনে আসতেই চিৎকার করে ডাকলো। আমজাদ শিকদার মাত্রই কফির মগে চুমুক দিয়েছিল। এরই মধ্যে দারোয়ানের আওয়াজ কানে আসতেই সেটাকে টেবিলের উপর রেখে দিল। ত্রস্ত পায়ে সামনের দিকে এগিয়ে গেল। স্যার, শামসুল শিকদারের গাড়ি আমাগো গেটের সামনে। ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকালো আমজাদ। চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই। কিছু বলার প্রয়াস করতেই পিয়াসা জমে গেল। অনুরোধ করে বলল, আপনার হাতে ধরি, আপনি কোনো ঝামেলা করবেন না। তারা আপনার ছোট ছেলে শ্বশুরবাড়ির আত্মীয়। দেখুন আগে কি বলে। আমজাদ স্ত্রীর কথা শুনলেন, নিজেকে সামলে নিয়ে গম্ভীর ভঙ্গিতে সোফায় বসলেন। দারোয়ান পিয়াসার কথা অনুযায়ী গেট খুলে তাদের বিনয়ের সাথে গ্রহণ করলেন। শোভা অস্বস্তিতে পড়ল। বাবার উদ্দেশ্যে অভিমানী কণ্ঠে বলল, আমার না গেলে কি হতো না? তোমরা গেলেই তো হতো। আমাকে কি দরকার? আমি কে? উত্তর দিল না শামসুল। গম্ভীর কণ্ঠে বলল, তোমার ইচ্ছা হলে এখনই চলে যেতে পারো, তবে আমি চাই তুমি আমার সাথে থাকো। আর কথা বলল না শোভাম। চুপ করে গম্ভীর হয়ে রইল। সদর দরজার সামনে যেতেই পাভেল এগিয়ে এলো। বিনয়ের সাথে সালাম দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে গেল। অবাক হলো শামসুল। তাদের ব্যবহারের যথেষ্ট ফিডব্যাক সে আশা করেছিল, কিন্তু ঘটনা পুরোই উল্টো হচ্ছে। তারপরেও প্রকাশ করলো না। শান্ত ভঙ্গিতে সোফায় গিয়ে বসলো। এদিকে আমজাদ শিকদার নীরব থাকলেও আলতাফ শিকদার ইতিমধ্যেই গল্প জুড়ে দিয়েছে। সেগুলোর সাথেই মাথা নাড়াচ্ছেন শামসুল সর্দার। বেশ কিছুক্ষণ পর কণ্ঠে নমনীয়তা এনে বললেন, আমি গতকালের প্রস্তাবটা নিয়েই কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাইজান। আমরা আপনার উত্তরের অপেক্ষাই করছিলাম। যদিও হুট করে রেগে গিয়েছিলেন, তবে সেটা মনে রাখিনি। এরকম হওয়াটাই স্বাভাবিক। উত্তর দিলেন না শামসুল। আলতাফ শিকদারের কথা শুনে মাথা নিচু করলো। ধীরে ধীরে অস্বস্তি বাড়ছে তার। কণ্ঠে স্নিগ্ধতা এনে বলল, আমি বিষয়টা নিয়ে ভেবেছি, মেয়ের সাথে কথাও বলেছি। হয়তোবা আমরা রাজনৈতিক আর ব্যক্তিগত ব্যাপারটা গুলিয়ে ফেলেছি, যেটা হওয়া উচিত নয়। এ পর্যায়েও কথা বলে উঠলেন আলতাফ। বললেন, তা মেয়ে কি বলল? আপনাদের মত কি? এই মুহূর্তে মত দেওয়া সম্ভব না। আমি পরশের সাথে কথা বলতে চাইছি, তার সাথে কথা না বলে মত দিতে পারছি না। শ্বশুরকে সোফায় এনে বসিয়েই সোজা দোতলায় ছুটেছে পাভেল। এবারে আর পূর্বের মতো ভুল করবে না। আসার সাথে সাথেই ভাইকে ঘুম থেকে উঠিয়েছে সে। সারা রাত ঝই ঝামেলা শেষ করে ভোর রাতের দিকে ঘুমিয়েছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসতেই পাভেল এগিয়ে গেল। বলল, ছোট কাকা নিচে ডাকছে তোকে।
শুনল পরশ। মুখ মুছে রুম থেকে বের হতেই চোখ পড়ল শামসুল সর্দারের দিকে। তিনি দরজার সামনেই দাঁড়িয়ে। পরশ সাময়িকভাবে কিছুক্ষণের জন্যে অবাক হলো। কিছু বলে ওঠার আগেই শামসুল পাফিলের উদ্দেশ্যে বলল, আমি একা কথা বলতে চাই, তুমি যেতে পারো। কিছুটা বিরক্ত হলো পাভেল, আর চোখে শ্বশুরের দিকে তাকাতে তাকাতে রুমের বাইরে এলো। বিড়বিড় করে বলল, আরে আমিও তো জামাই, ও এখনও হবু হলেও আমি অরিজিনালি জামাই। আমাকে রেখে এখান থেকে কী বলবে? আমার কি শোনার অধিকার নেই? সবার আগে অধিকার আমার থাকার কথা, অথচ দূর। রুমের মধ্যে থাকা সিঙ্গেল সোফাটাতে রাজকীয় ভঙ্গিতে বসে আছেন শামসুল। তার মনে নানা রকমের উৎকণ্ঠা এবং সন্দেহ। সামনেই বিছানায় বসে আছে পরশ। ভাবনায় মশগুল সে। কি এমন কথা যেটা নিচে সবার সাথে না বলে একেবারে উপরে একাকী এসেছে তার কাছে? তোমাকে আমার পছন্দ, আশা করি এর কারণ খুলে বলতে হবে না। তুমি আমার প্রতি কোনো বড় ভুল বা অন্যায় না করলেও তোমার গোটাটাই আমার পছন্দ। কখনো কল্পনায়ও ভাবিনি আমার দুই মেয়েকে তোমাদের দুই ভাইয়ের সাথে বিয়ে দিতে হবে। শোনো পরশ, হয়তো তুমি বর্তমানে ক্ষমতায় থাকতে পারো, কিন্তু রাজনীতিতে প্রচুর কাঁচা। গত 2 যুগ ধরে রাজনীতি করেছি আমি ক্ষমতার সাথে। সেখানে তুমি আমার সামনে চুনোপুটি। রাজনীতির ট্রিক্স আমার সাথে খাটাতে এসো না। মেয়ের ব্রেন ওয়াশ ঠিক মতো করেছ, যেটা আমার কাছে স্পষ্ট। হোক এটা ভালোবাসা অথবা স্বার্থ, কিন্তু তোমার কারণেই আমার মেয়ে আজ আমার থেকেও তোমাকে প্রায়োরিটি দিচ্ছে। সেটা দিক, এতে আমার কোনো অসুবিধা নেই। মেয়ে বিয়ে দিতে হবে, নিজের থেকে দূরে রাখতে হবে, এটা আমিও জানি। স্পর্শিয়া তোমাকে পছন্দ করে, বিয়ে করতে চাইছে, এটাতেও আমার কোনো সমস্যা নেই। সমস্যা থাকার কোথাও না। ভালোবাসা বিষয়টা স্বাভাবিক। তবে তুমি যদি খুনাক্ষর এই সম্পর্কের পিছনে কোনো স্বার্থের প্রয়াস করে ছক কষে বসে থাকো, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। আমার মেয়েরা আমার দুর্বলতা নয়। যদি ভেবে থাকো ওদেরকে হাতিয়ার করে আমাকে দুর্বল করবে, তাহলে তুমি কল্পনার স্বর্গে আসো। আর এর প্রতিবাদ করার জন্য শামসুল সর্দারকে প্রয়োজন হবে না। একটা কথা মাথায় রেখো, সব সময় আমার মেয়ে কখনো আফসোস করবে না। ওকে দুর্বল মেয়ে ভেবে ব্যবহার করতে যেও না। প্রস্তাবে শেষে সব হারাবে। ভেবে পেল না কিছু। এটা কি আদেও হুমকি স্বরূপ কোনো বার্তা ছিল নাকি অন্য কিছু? যাই হোক, এমনিতেই একটু গোছগাছ হয়ে এসেছে। এখন যদি এই তেরামি কথাবার্তার উত্তর তেরামি করে দিতে যাই, তাহলে ক্ষতিটা তারই। শামসুল সর্দারকে বুঝিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনিও ভেবে দেখবেন, স্পর্শী এখন আপনার মেয়ে, আর বিয়ের পর সে আমার স্ত্রী হবে। একজন স্ত্রীর কাছে বিয়ের পর বাবার থেকে স্বামী বেশি আপন হয়, আর নিজের স্ত্রীকে গুটি বানিয়ে রাজনীতি করার মতো কাপুরুষ শিকদারটা নয়। সে আমার কাছে আপনার থেকে সুরক্ষিত থাকবে। কথাটা বেশ অপমানজনক হলেও গায়ে মাখলেন না শামসুল, বরং খুশিই হলেন। কিন্তু সেটা প্রকাশ করলেন না, শুধু মুখে বললেন, বিয়ের পর কখনো পরিবর্তন হয় না। দাম্ভিকতা যেন এভাবেই থাকে। যাবতীয় কথাবার্তা বলা শেষ। পিয়াসা হাসি মুখে নাস্তা নিয়ে এলো মেয়েকে নিয়ে। প্রেমা যথেষ্ট সাহায্য করেছে মাকে। শরবত বানিয়েছে সে। ট্রেতে করে 7টা শরবতের গ্লাসকে সাজিয়ে নিল। এবারে গভীর ভাবনায় পড়ল। লোকটা তাকে অপমান করেছে, তাও জনসম্মুখে চরিত্রহীন হিসেবে প্রমাণ করে। একে তো কোনো ফিডব্যাক করাই উচিত। কিন্তু কি করা উচিত সেটা ভেবে পেল না। আচ্ছা, শরবতটা আপাতত তার কবজায়। সে কি একটু থুতু মিশিয়ে দেবে শরবতে? লোকটাকে নিজের থুতু খাওয়াবে? পরক্ষণেই নিজের ওপরেই বিতৃষ্ণা এলো। ইয়াচ্ছি, না না, এতটা বিশ্রীভাবে অসভ্যতা করা উচিত হবে না। আচ্ছা, তাহলে কি একটু মরিচের গুঁড়া বা বোম্বাই মরিচ মিশিয়ে দিবে? না না, যদি ঝাল লেগে শেষে চিৎকার করে থাপ্পড় মারে। সবাইকে বলে শরবতে ঝাল ছিল, তখন সবাই মিলে ইচ্ছে করে প্যাদাবে। তখন যে সে ইচ্ছে করে মিশিয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। আবারও ভাবনায় পড়ল প্রেমা। সবশেষে সিলেক্ট হলো লবণ। হ্যাঁ, লবণ মেশাবে সে। কেউ যদি বুঝতেও পারে তাহলে বলে দেবে ভুল করে চিনি ভেবে লবণ মিশিয়ে ফেলেছে।
যেই ভাবনা সেই কাজ। ইচ্ছে মতন লবণ মিশিয়ে গুলে নিয়ে ট্রে হাতে নিল। এরপর ত্রস্ত পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। প্রথমে সালাম দিয়ে শামসুল সর্দারের হাতে শরবতের গ্লাস দিল। এরপর চিহ্নিত গ্লাসটা শোভামের হাতে দিয়ে এক এক করে বাকিদের হাতে তুলে দিল। শোভাম গ্লাস ধরেই বসে রইল। এখানে মুহূর্ত ব্যয় করতে ইচ্ছুক নয় সে। শুধুমাত্র বাবার কথাই বসে আছে এখানে। এ কি বাবা, খাচ্ছ না কেন? পিয়াসার কথা শুনতেই বিনয়ী হাসল শোভাম। এক চুমুক মুখে নিতেই চোখ মুখ বিকৃত হয়ে গেল। এই শরবত গিলে নেওয়ার মতো হয়নি, ফেলে দেওয়াটাও এই মুহূর্তে অসম্ভব। চোখ মুখ কুচকে গিলে ফেলে দ্রুত পাশ থেকে মিষ্টি নিল। এরপর রান্নাঘরের দিকে তাকাতেই দেখলো প্রেমা লুকিয়ে পড়েছে। এতক্ষণ যে সে উকি মেরে তাদেরকে দেখেছে এ ব্যাপারে নিশ্চিত। এই বিষয়ে আর তেমন মাথা ঘামালো না শোভাম। তবে কোনো ঘটনার উপর ভিত্তি করে ঘটনাটা সে ঘটিয়েছে সেটা তার জানা। জানি না তো, কেন রুমে নেই? না, দেখছি না, তোমাকে কিছু বলেনি? দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন পিপাসা। হাত মুছে বললেন, না, আমি আসলে রাতে আশির সাথেই ছিলাম, সকালে আর যাওয়া হয়নি, আর নিচেও তো দেখলাম না। ওহো, মনে পড়েছে, তোর বাবা তো শোভামকে নিয়ে বের হয়ে গেল সকাল সকাল। কাল রাতে নাকি অনেক ঝামেলা হয়েছে, হয়তো সেখানেই গেছে। ভাবনাই পড়ল স্পর্শী। কিছু কি ভেবেছে তার বাবা? তার উত্তরটা কেমন হতে পারে? চিন্তিত হয়ে সোফায় বসলো। কণ্ঠকে খাদে নামিয়ে বলল, ওহ, সকাল প্রায় 9টা বাজে। আজকে অনেক বেশি ঘুমিয়েছে স্পর্শী। হয়তো সারা রাত জেগে থাকার ফলে এখনো নাস্তা করা হয়নি। ত্রস্ত পায়ে ডাইনিং এ এসে বসলো। হুট করেই সদর দরজা দিয়ে কারো ঢোকার আওয়াজ এলো। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দাঁড়িয়ে পড়ল। বাবা এসেছেন, পেছনে শোভামও। তাদের মুখশ্রী গুরু গম্ভীর। দুজনেই নিশ্চুপ, কোনো প্রকার কথা না বলে ত্রস্ত পায়ে উঠে গেল দোতলায়। হতাশ হলো স্পর্শী। হয়তো তাদের মেজাজ এখনো বিগড়ানো। এই মুহূর্তে উত্তর চাওয়াটা বোকামি হবে। নাস্তা নিয়ে টেবিলে বসতেই মিনিট খানেকের মধ্যেই বাবা এবং ভাই এলো। ডাইনিং এ বসতে বসতেই হাত ছেড়ে বলল, নাস্তা দাও। তড়িঘড়ি করে খাবার দিল সোনালি এবং পিপাসা। খাওয়ার এক পর্যায়ে গলা পরিষ্কার করে পিপাসার দিকে তাকালেন শামসুল। বললেন, আজ কি বার? মঙ্গলবার। কেন? এই শুক্রবারের পরের শুক্রবার স্পোর্টসিয়ার বিয়ে। পুরো বাড়িটা গুছিয়ে পরিষ্কার করে নিও, সামনের শুক্রবার এঙ্গেজমেন্ট। হতবাক হয়ে চেয়ে রইলেন সবাই। চমকে উঠল স্পর্শী। অবাকে চোখ দুটো যেন কপালে উঠে যাবে। পিপাসা হাহাকার করে উঠলেন, বললেন, মেয়ের বিয়ে মানে? কবে ঠিক করলেন? আর কার সাথেই বা বিয়ে? শীতল চাহনিতে স্ত্রীর দিকে তাকালেন শামসুল। দাঁতে দাঁত চেপে বললেন, তোমার বিয়ের বড় ছেলের সাথে। হতভম্ব হয়ে শামসুল সর্দারের মুখের দিকে তাকিয়ে রইল সবাই। স্পর্শীর খাওয়া অটোমেটিক বন্ধ হয়ে গেছে। বিয়াইয়ের বড় ছেলে, এই সহজ কথাটাও বুঝতে পারছে না যেন। মস্তিষ্ক বারবার পরশ শিকদারের দিকে ইঙ্গিত দিলেও মন বলছে এটা মিথ্যা। বাবা কখনোই পরশ শিকদারের সাথে বিয়ে ঠিক করেনি এবং এটা হওয়া অস্বাভাবিক। নিশ্চয়ই অন্য কোনো বেয়াইয়ের ছেলেকে ইঙ্গিত করছে। পিপাসার অনুভূতি এলোমেলো হয়ে যাচ্ছে। কখনো খুশি, কখনো শঙ্কা এবং কখনো সন্দেহ কাজ করছে। অবিশ্বাস্য কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে থেমে থেমে বললেন, পরশ শিকদার? আশির ভাসুরের কথা বলছেন আপনি? মাথা নাড়ালেন শামসুল। স্পর্শীর গা ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই। হাত পা ক্রমশ অসাড় হয়ে আসছে। মাথার মধ্যটা ঝিম মেরে আছে, যেন এই মুহূর্তটা আটকে রয়েছে। অবিশ্বাস্য মনটা তখনও সন্দেহের গাঢ় আবরণে। পিপাসা অভিমানী চোখে স্বামীর দিকে তাকালেন, বললেন, আপনি বিয়ের দিন তারিখও ঠিক করে আসছেন? কখন গেলেন? আমাকে একটু জানানোর প্রয়োজনও মনে করলেন না কেন? মেয়ে কি শুধু আপনার, আমার না? স্ত্রীর মুখপানে একবার তাকালেন শামসুল। এরপর চোখ দুটো ছোট ছোট করে খাবার মুখে নিয়ে বললেন, বেশ তো, তোমার বেশি খারাপ লাগলে ওদেরকে বারণ করে দেই।
যদি অপছন্দ হয়ে থাকে তাহলে তো বিয়ের দরকার নেই, তুমি তোমার মতো ছেলে খোঁজো। শিউরে উঠল পিপাসা, বোকা হেসে বলল, আরে না না, আমার পছন্দ হয়েছে, আর তাছাড়া আপনার পছন্দের উপর আমি নিশ্চিন্তে ভরসা করতে পারি। কিন্তু গেছিলেন কখন? সকালে? আবারও পূর্বের মতন মাথা নাড়ালেন শামসুল। আর বসে থাকতে পারল না স্পর্শী। লজ্জা, ভয়, শঙ্কা, অস্বস্তি সব একজোটে ধরেছে তাকে। খাবারের বাকি অর্ধেকটা ফেলেই কোনো রকমে উঠে গেল টেবিল থেকে। পেছন থেকে সোনালি কয়েকবার ডাকলেও সাড়া দিল না, যেন ফিরলেও সবাই তার লজ্জামাখা মুখটা দেখে ফেলবে। পায়ের গতি মোটেও এগোচ্ছে না, মনে হচ্ছে মাটির নিচে গেড়ে যাচ্ছে প্রতিটি কদম। এক হাঁটু কাদার মধ্যে ছুটলেও রুমে যেতে এতটা দেরি হয় না, কিন্তু আজ হচ্ছে। হয়তো পা দুটো তাকে তিরস্কার করে সবার সামনে লজ্জায় ফেলতে চাইছে। দ্রুত কক্ষে প্রবেশ করলো, স্বহস্তে ধুরুম করে দরজা বন্ধ করলো। ইস, আবারও লজ্জা। সে তো চায়নি এত জোরে শব্দ করে দরজা বন্ধ করতে, তাও কেন হলো এমন? এবারে নিশ্চয়ই সবাই দোতলার দিকে চাইবে এই শব্দের রেশ ধরে। ধুর, বারংবার নিজের কাছে নিজেই লজ্জিত হচ্ছে। সবাই কি না কি ভাবলো। ভাবতে ভাবতেই বিছানার উপর পড়লো। কলা গাছের মতো উপর হয়ে পড়ে রইল, চোখ দুটো বন্ধ করে। না, এটাকে শুধু চোখ বন্ধ করা বলে না, এক প্রকার চোখ মুখ খিচে শুয়ে আছে। তার বিয়ে, সেটাও সেই অসভ্য লোকটার সাথে। এই তো সেই দিনই পায়ে পা লাগিয়ে ঝগড়া করলো, এর মধ্যেই প্রেম হয়ে গেল। কি অদ্ভুত অনুভূতি। মিনিট খানেক শুয়ে থাকার পর উঠে বসলো। ফোনটাকে হাতে নিয়ে কল করলো পরিচিত নম্বরটাতে। একবার, দুইবার, পরপর 3বার কল করার পরেও ওপাশ থেকে রিসিভড হলো না। অবাক হলো স্পর্শী, ভ্রু কুচকে তাকিয়ে রইল নাম্বারটার দিকে। পরশ তার ফোন ধরছে না, এটা ভাবতেই রাগ লাগলো। জেদ নিয়ে চতুর্থবার কল করতেই 2বার রিং পড়ার সাথে সাথেই ওপাশ থেকে কেটে দিল। সিরিয়াসলি, ফোন কেটে দিল? স্পর্শিয়া সর্দারের মুখের ওপর ফোন কেটে দিল, তাও ওই শিকদার। এটা অপমানের। আর এটা শুধু অপমান নয়, ভীষণই অপমানের। মুখ গোমড়া করে মিনিট খানেক বসে পুনরায় ফোন হাতে নিল। গোটে গোটে অক্ষরে লিখল, মাত্র বিয়ের তারিখ ঠিক হয়েছে, এতেই এত অবহেলা? বিয়ে হওয়ার পর তো না হয় বাদই দিলাম, করব না বিয়ে, বিয়ে ক্যান্সেল। পরশ শিকদার, আপনি নতুন পাত্রী খুঁজুন। স্পর্শিয়া সর্দার আপনাকে রিজেক্ট করলো। পুলিশ কমিশনারের ডেস্কের সামনের চেয়ারটিতে রাজকীয় ভঙ্গিতে আলোচনা করছে পরশ। টোর শব্দে মেসেজটা আসতেই সেদিকে চোখ দিল। গুটি গুটি শব্দে পুরো বার্তাটা পড়তেই ঠোঁটে হাসি ফুটল। মুচকে এই হাসি দেখে কিছুটা ঘাবড়ে গেলেন কমিশনার। অস্বস্তি মাখা কণ্ঠে বলল, মিস্টার সিকদার, আমার কথাটা কি পছন্দ হচ্ছে না? এটা কি খুব বেশি হাস্যকর ছিল? পরশ এক ঝলক তাকালো, এরপর কমিশনারের দিকে তাকিয়ে ইশারায় ফোনটাকে দেখালো। বুঝতে পারলেন কমিশনার, বললেন, তাহলে কি আমরা পরে এই ব্যাপারে কথা বলবো? বাদ সাধলো পরশ, বলল, কোনো প্রয়োজন নেই, ততটুকু গুরুত্বপূর্ণ ফোন না, আপনি বলুন। এরপর সংক্ষেপে খুদে বার্তাটিকে পাঠিয়ে মনোযোগ দিল নিজের কাজে। আমি ব্যস্ত আছি স্পর্শিয়া, পরে কথা বলছি। মেসেজটা পড়তেই ভেঙচি কাটলো, ব্যঙ্গাত্মক মুখশ্রীতে বলল, এখন তো ব্যস্ত থাকবেই, সবটা যে ঠিকঠাক, অথচ রাজি হওয়ার আগে অবসরের সমুদ্রে ভাসছিলেন। রাত 3টার সময় দেখা করার জন্য লাফাতেন অসভ্য লোক। আপু, দরজা খোলো। দরজার ওপাশ থেকে আরশির শব্দ শুনতেই চমকালো স্পর্শী। নিজেকে সংযত করে ত্রস্ত হাতে দরজা খুলল। ছিটকানি খুলে দরজাটা ভিড়াতেই বুকের উপর পড়ল আরশি। চাপটে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, আপু, আমি ভীষণ খুশি হয়েছি। বিশ্বাস করো, আমার নাচতে ইচ্ছে করছে। আমার তো ভাবতেই লাফাতে ইচ্ছে করছে। পরের বার শ্বশুরবাড়ি আমি একা না, তুমিও যাবে সাথে। আহা শান্তি। এখন আর ওরা আমাকে বাপের বাড়ি নিয়ে খোঁটা দিতে পারবে না, দিলেই তুমি নাক ভেঙে দেবে। মনের উত্তেজনাকে পাত্তা দিল না স্পর্শী। গা ছাড়া ভাব নিয়ে এসে বিছানায় বসলো। দাম্ভিকতা নিয়ে বলল, বিষয়টা তোর জন্য মোটেও সুখকর নয়। একবার ভাব, আমি এখানে তোর বড় বোন হলেও ওখানে হব বড় যা চিনিস না, চিনলে এখন থেকে শেখ। সম্মান করে চলতে হবে আমাকে। বাড়ির সকল কাজকর্ম তোকে দিয়ে করাবো, বুঝলি?
নিমেষেই চুপসে গেল আরশির মুখমণ্ডল। পরক্ষণেই উত্তেজিত হয়ে বলল, তুমিও ভুলে যেও না আমি তোমার সিনিয়র। ও বাড়িতে তুমি নতুন হলেও আমি কিন্তু পুরনো এক বাচ্চার মা। অতএব কাজগুলো উল্টোও ঘটতে পারে। সম্মান দিয়ে কথা বলবে। এখন আমি তোমার ছোট বোন নই, বরং হবু যা। বাহ, মুখে তো দেখছি খইয়ের মতো ফুটছে। পাত্তা দিল না আরশি। পর মুহূর্তেই বোনকে আবারও জড়িয়ে ধরল। বলল, আপু প্লিজ, ও বাড়ি থেকে আমাকে নিতে আসলে তুমি বাধা দেবে। আমি মেয়ে পক্ষ হব, গেট ধরবো, বাসর ঘর আটকাবো, দুলাভাইয়ের জুতো চুরি করব, ওনার পকেট থেকে টাকা খসাবো। এটা অনেক ইচ্ছা আমার, কিন্তু পাভেল ভাই বলল ও নাকি আমাকে বিয়ের আগেই নিয়ে যাবে। বলে তুমি আমাদের বরপক্ষ, এখানেই থাকবে, না থাকলে সর্দার বাড়িতে ভাইয়ের শালি, আর না থাকবে গেট। প্লিজ আপু, তুমি আমাকে যেতে দেবে না? আমি যাব না। অগোচরে হাসল স্পর্শী। এরপর ভাবুক কণ্ঠে বলল, ওকে যা, তোকে নিয়ে দেব না, তবে একটা শর্ত আছে, আমাকে ভাগ দিতে হবে। গেট, জুতো চুরি, বাসরঘর আটকানো, প্রতিটা ক্ষেত্রে যা উঠবে তার 60% আমার। দিলেই তোর কাজ করে দেব, না হলে আমি নিজেই তোর পাভেল ভাইকে ফুসলে দিব। হাঁ হয়ে গেল আরশি। অবাকের সুরে বলল, 60% মানে? তাহলে আমি আর জিহান কি নিব? কেন, তোদেরটা তো রাখছি। যদি 50,000 ওঠে তাহলে সেখান থেকে 30 আমার, আর বাকি 20 তোর আর জিহানের। দুজন মিলে ভাগ করে নিবি 10-10 করে। সোজা নাকচ করলো আরশি। রেগে মেগে উঠল বিছানা থেকে। দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলল, এটা মগের মুল্লুক নাকি? চুরি করব আমরা, চোর সাজবো আমরা, গেটের বাসরের খরচ করব আমরা, আর 60% পাবা তুমি, তাও বসে বসে। 1 টাকাও দেব না, তোমাকে ভাগেই রাখবো না, তোমার দরকার নেই। দেখি পাভেল ভাই আমাকে নেয় কিভাবে। আমিও অসুস্থ হওয়ার ভান করব, কান্নাকাটি করব, তাহলেই আর পারবে না। ভ্রু কুচকে তাকালো স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, ভুলে যাস না বিয়েটা আমার। আমাকে ভাগ না দিলে বিয়ে ক্যান্সেল করে দিব, তখন না থাকবে বাস আর না বাজবে বাঁশি। হেসে দিল আরশি। দাম্ভিকতার সুরে বলল, তুমি এই বিয়ে ক্যান্সেল করলে আব্বু তোমাকে 18 টুকরো করে বিষখালী নদীতে ভাসিয়ে দেবে। আম্মুকে তখন বলছিল, আমি শুনেছি লুকিয়ে। কথাটা কানে যাওয়া মাত্রই নড়ে চড়ে বসলো স্পর্শী। কপাল কুচকে আরশির দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আরো কিছু বলার প্রয়াস করলেও মুখে আনলো না। মনে হলো এক মুহূর্তে বাবার সাথে একটু কথা বলা দরকার। গত রাতের হুমকি স্বরূপ কথা বলার পর আর কথা হয়নি। তার মনোভাবটা একটু বোঝা উচিত। আদেও কি খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি তার চাপে? ভাবনা মোতাবেক কাজ করার জন্যেই উঠে দাঁড়ালো। 2 কদম সামলে এগোতেই ফোন বেজে উঠল। পরশ শিকদার কল করেছেন। আর এগোলো না স্পর্শী। আয়েশ করে বিছানায় বসলো। রিসিপ্ট করে ঝাঁঝালো স্বরে বললেও, ফোন ধরবে না স্পর্শিয়া সর্দার, একদমই ফোন দিবেন না। আমার ফোন রিসিভ করেননি মনে নেই? পুরো 4 বার দিয়েছি, লজ্জা নেই? কোন আক্কেলে আবার ফোন দিয়েছেন? ওপাশ থেকে পরশ ব্যঙ্গাত্মক সুরে বলল, লজ্জা থাকবে না কেন? অবশ্যই আছে। তবে যতটুকু লজ্জা থাকলে কেউ ফোন রিসিভ করে এই কথাগুলো শোনায়, ঠিক ততটুকুই আছে। খেপে গেল স্পর্শী। দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি বলতে চাইছেন কল কেটে দেওয়া উচিত ছিল আমার? ওকে, ভুল হয়ে গেছে, শুধরে নিলাম, বাই। বলেই কেটে দিল। পরশ পরপর আরো 4 বার কল দিলেও রিসিভ করলো না স্পর্শী, বরং কেটে দিল বারবার। স্পর্শী ফোন হাতে ভাবুক ভঙ্গিতে তাকিয়ে আছে। এখন আর কল আসছে না। কেন আসছে না? এটা খুবই অন্যায়। মাত্র 4 বার কল দিয়েই চুপ হয়ে রইল, আর একবার দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এটা ভীষণ অপমানের। স্পর্শী আবারও মেসেজে ঢুকলো। গুটি গুটি অক্ষরে লিখলো, মাত্র 4 বার কল দিয়ে হাঁপিয়ে যাওয়া পুরুষ আর যাই হোক বউ নিয়ে সংসার করতে পারে না। আমি আপনাকে 4 বার কল করেছি, সেখানে নিয়ম অনুযায়ী 8 বার কল করা উচিত ছিল, কিন্তু তা আপনি করেননি। আমি প্রতিনিয়ত হতাশ হচ্ছি। না, এবারে বিয়ে ভাঙার ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে।
মেসেজটা পড়তেই হতবাক হয়ে গেল পরশ। এ কেমন ছেলে মানুষই, প্রতি মুহূর্তে বিয়ে ভাঙার হুমকি। এটা কি মানা যায়? অবশ্যই যায় না। কিন্তু না, উত্তেজিত হওয়া যাবে না, মানতেই হবে কবুল বলার আগ পর্যন্ত। যে সাইকো বিয়ে করতে যাচ্ছে তাতে এরকম পাগলামি খুব বেশি অস্বাভাবিক না। কল লাগালো, একবার দুইবার করতে করতে 9 বার দেওয়ার পরেও রিসিভড হলো না। শেষে বাধ্য হয়ে মেসেজ দিল। আর কতবার? 8 বারের জায়গায় তো 9 বার দিলাম। হুঁশ ফিরল স্পর্শীর। সে ভীষণই মজা পাচ্ছিল। মেসেজটা দেখে জিভে কামড় মেরে কল লাগালো, সাথে সাথে রিসিভড হলো। ওপাশ থেকে পরশ বলল, 9 বার কল করেছে, এখন কি কথা বলা যায় না ম্যাডাম? কক্ষের দুয়ার আলতো খুলে মাথাটা বের করে ড্রয়িং রুমের দিকে উকি মারল। লম্বা চুলের বিনুনিটা হেলে পড়ল সামনের দিকে। প্রণয় পুরুষকে এক দৃষ্টিতে খুঁটিয়ে দেখতে লাগলো নীরবে, কিন্তু তা আর পারল কই। এর মধ্যেই তো দেখে নিল পাভেল। এতগুলো মানুষের মধ্যে দাঁতগুলোকে মেলে ধরে হাত ছেড়ে বলল, ভাবি আমার দিকে একটু তাকাও। সেকেন্ডের মধ্যে নিজেকে গুটিয়ে নিল স্পর্শী। তড়িৎ গতিতে মাথাটা কক্ষের মধ্যে নিয়ে গেল। লজ্জায় অস্বস্তিতে চোখ খিচিয়ে বন্ধ করে জিভে কামড় মারল। এতক্ষণে পরশ উপরের দিকে চাইল, কিন্তু ঘটনাটা ঠিকভাবে বুঝে উঠতে পারল না। পাভেলের দিকে তাকিয়ে ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল। পাভেল ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল, বলল, তোর বউ লুকিয়ে লুকিয়ে দেখছিল তোকে, একটু ডিস্টার্ব করলাম আর কি। হতবাক হয়ে বার কয়েক দোতলার রুমের দিকে তাকালো পরশ, কিন্তু স্পর্শীর আর পাত্তা নেই। বিষয়টা ভীষণই আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত। স্পর্শিয়া সর্দার তাকে লুকিয়ে দেখছিল, এটা যেন অবিশ্বাস্য। এই তো আর মিনিট খানেকের মধ্যেই নিচে আসবে। তাহলে আচ্ছা, সে কি তাকে খুবই মিস করছিল? অপ্রত্যাশিত এই ঘটনায় অনুভূতিগুলো পুনরায় সঞ্চার হলো। প্রেয়সীকে দেখার প্রবল ইচ্ছে জাগলো হৃদয়ে। এই আশ্চর্যজনক ঘটনা দেখার ইচ্ছেটাও ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে ক্রমশ। কিভাবে তাকিয়েছিল এই মায়াবিনী মুখ, কতটা মুগ্ধতা নিয়ে দেখছিল তাকে। আচ্ছা, যদি একবার তাদের চোখাচোখি হতো, তাহলে মুখটা কিভাবে লজ্জায় নুইয়ে যেত। আদেও লজ্জায় লাল হতো সেই মুখ, নাকি স্পর্শিয়া সর্দার তার চিরাচরিত রূপে ফিরে গিয়ে ভেংচি কেটে অন্যদিকে তাকাতো। ওকে নিচে নিয়ে এসো। চাচার গলার স্বর পেতেই বুকটা ধক করে উঠল স্পর্শীর। হাত দুটো কেমন নিশ্চল হয়ে উঠল। শরীরটা ক্রমশ ঠান্ডা হচ্ছে। পায়ের নিচে অদ্ভুত এক শিরশিরানি অনুভূত হচ্ছে। এক হাত দিয়ে শাড়িটার কুচি আলতো করে ওপরে তুলল। এরপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। তার এক পাশে ছোট চাচি এবং অপর পাশে আরশি। পরশ সেদিকে তাকিয়ে থমকে গেল। খয়েরি রঙের জামদানি শাড়িটার উপরে এক পাশে বিনুনিটা হাঁটার তালে তালে দুলছে। এ যেন কোনো মায়াবিনী অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদীর বর্ণ, যার ঘন কৃষ্ণ চিকুর চালের প্রতিটি দোলনিতে অন্তরাত্মা হর্ষ বিকম্পিত হচ্ছে পরশের। তার দৃষ্টি স্থির, কণ্ঠ বধির। এমন চিরচেনা বাঘিনী রূপী মানবীকে হুট করেই পরিপূর্ণ শান্ত নারী মূর্তিতে দেখতে অনভ্যস্ত। ইতিমধ্যেই কদম থামিয়ে সোফায় বসল স্পর্শী। পরশ তখনও নিশ্চুপ, যেন সে এক কল্পলোকের প্রেম কুটিরে অবস্থান করছে। মন প্রাণ উজাড় করে চাইছে ওই হরিণীর দৃষ্টিতে একবার চোখাচোখি করতে, কিন্তু অপর পাশের নারীরূপী মায়াবিনীর যেন এতে বিশাল অসম্মতি। তার মধ্যে নাই কোনো উত্তেজনা, চোখে নেই কোনো উদ্বেগ। চিরাচরিত শান্ত রূপের ন্যায় সে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। পিয়াসা হাস্য উজ্জ্বল মুখভঙ্গি নিয়ে স্পর্শিয়ার পাশে গেলেন। তার দেওয়া চুড়ি জোড়া এখনো স্পর্শিয়ার হাতে। এই ছোট্ট বিষয়টা যেন তাকে বিমোহিত করে তুলল। আনন্দে আত্মহারা হয়ে গেলেও সেটা প্রকাশে অসংকোচ করলেন। পিপাসার দিকে তাকিয়ে বললেন, মেয়ে তো আর অচেনা না যে নানান প্রশ্ন করতে হবে। দেরি না করে আংটিটা পরানো ভালো, কি বলেন বিয়ান? ধ্যান ভঙ্গ হলো পিপাসার। এতক্ষণ মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। সম্বিত ফিরে পেতেই আশ্চর্য হয়ে গেলেন। চোখ বন্ধ করে মনে মনে বললেন, আল্লাহ, নজর যেন না লাগে। এরপর বেয়ানের দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ। আমজাদ শিকদার নড়ে চড়ে উঠলেন। পাভেলের দিকে তাকিয়ে বললেন,
আংটি দাও। সাথে সাথেই বক্স বের করে পরশের হাতে দিল। বসা থেকে উঠে স্পর্শীর সামনে গিয়ে দাঁড়ালো। বক্স খুলে আংটি বের করে হাতে নিতেই মায়ের ইশারায় স্পর্শীও দাঁড়ালো। সযত্নে হাতটাকে প্রথমবারের মতো ছুলো পরশ। এরপর আংটিটা পরিয়ে দিল আঙ্গুলে।